আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমপ্লয়ীদের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রিপারেশনের জন্য একটি ক্লাসের বিষয় হলো ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা এ বিষয়ে কিছু ইম্পর্টেন্ট বিষয় টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আহ, খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে অর্থ মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এটা কি, এটার মূল কাজ কি এবং দায়িত্ব কি? অর্থ মন্ত্রণালয় হলো বাংলাদেশ সরকারের একটি প্রধান মন্ত্রণালয়, যা দেশের আর্থিক নীতি, বাজেট, রাজস্ব ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। আমাদেরকে এই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং মিনিস্ট্রি অফ কমার্স, এই দুইটার কাজ কোনটা কোনটা, এবং সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তো এই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কিন্তু আমাদের ব্যাংকের অংশ, কিন্তু এই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে যায়। তো প্রধান বিভাগগুলো, এই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের প্রধান বিভাগগুলো হলো বার্ষিক বাজেট প্রণয়ন, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, মুদ্রানীতি ও ঋণ ব্যবস্থাপনা। এই কাজগুলো করে থাকেন বিভিন্ন বিভাগের মাধ্যমে। এবং এছাড়াও কর ও ভ্যাট সংগ্রহ করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে। তার মানে এনবিআর কোন মিনিস্ট্রির অধীনে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এগুলো বুঝতে হবে, মানে অর্থের সাথে সম্পর্কিত দেখবেন যা কিছু, সব হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। আহ, যদি কোনো প্রয়োজন না হয় তখন আপনারা মিউট করে রাখবেন, আর যদি কথা বলার প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে আনমিউট করবেন। আচ্ছা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো নীতিমালা নির্ধারণ, মানে ব্যাংকগুলো এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে। বীমা খাত, পেনশন স্কিম, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান তদারকি। এই সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো, বীমা খাত, এগুলো মাইক্রো ফাইন্যান্স, এগুলোর তদারকি করে থাকেন হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো এছাড়াও বৈদেশিক সাহায্য, ঋণ ও অনুদান ব্যবস্থাপনা এই বিষয়ে কাজ করে থাকে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়, যারা আন্তর্জাতিক উন্নয়নে দেখা যাচ্ছে যে সাহায্য দিতে চায়, বা যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে, তাদের সাথে যোগাযোগ করে কে? এই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা অর্থ মন্ত্রণালয়। এখন আরেকটা মন্ত্রণালয় আছে যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং জানা দরকার, সেটা হলো বাণিজ্য মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ কমার্স। এর মূল কাজ বা দায়িত্ব হলো বাণিজ্য মন্ত্রণালয় দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানি নীতি এবং ট্রেড ফ্যাসিলিটেশন ফ্যাসিলিটেশন বিষয়ে কাজ করে। প্রধান সংস্থা বা কার্যক্রম: ডিরেক্টর ডিরেক্টরেট অফ ন্যাশনাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আমদানি ও রপ্তানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই যে আইআরসি এবং ইআরসি, হ্যাঁ, এই সার্টিফিকেট দিয়ে থাকে ডিরেক্টরেট অফ ন্যাশনাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। ট্রেড লাইসেন্স, নীতি ও নীতিমালার প্রয়োগ, ট্যারিফ কমিশন এবং বাণিজ্য নীতি প্রণয়ন, আমদানি শুল্ক, রপ্তানি প্রণোদনা ও ট্রেড রেগুলেশন, নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ন্ত্রণ। এই যে নন ট্যারিফ ব্যারিয়ার নিয়ন্ত্রণ করবে কিভাবে, ট্যারিফ ব্যারিয়ার অথবা নন ট্যারিফ ব্যারিয়ার, এইটা এই বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে। যদি ডোমেস্টিক যে প্রোডাকশন বা ইন্ডাস্ট্রি আছে, সেটাকে যদি হেল্প করার চেষ্টা করে, বা এরকম নীতি তো থাকেই, সেই জন্য কিন্তু এই মিনিস্ট্রি অফ কমার্স কাজ করে থাকে। এরপরে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এটাও এই মিনিস্ট্রির অধীনে। পণ্য রপ্তানিতে উৎসাহ প্রদান, ফেয়ার, ট্রেড ফেয়ার, এই যে ট্রেড ফেয়ারটা করে এই যে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এবং ব্র্যান্ডিং বাংলাদেশ কার্যক্রম, বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডিং গুলো করে থাকে, বা চেষ্টা করে যে বাংলাদেশের প্রোডাক্ট গুলো বাইরে জনপ্রিয় করার জন্য যত ধরনের প্রক্রিয়া আছে, পলিসি আছে, সেগুলো মেনটেন করে বা তৈরি করে। বাণিজ্য চুক্তি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়, ডাব্লিউটিও, সাপটা, বিমস্টেক ইত্যাদি প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ, এই বিষয়ে কাজ করে। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি করে থাকে। উপসংহার হলো, অর্থ মন্ত্রণালয় মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা ও রাজস্ব বিষয়ক কার্যক্রম পরিচালনা করে, আর বাণিজ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য নীতি ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা আরেকটা বিষয় এখন আলোচনা করব, সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের পেমেন্ট মেথড।
আন্তর্জাতিক বাণিজ্য যে করে থাকি আমরা, সেটা পেমেন্টটা কিভাবে হয়, বিভিন্ন রকম হয়। সেই পেমেন্ট মেথডটা নিয়ে এখন আমরা আলোচনা করব। অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্টটা কি? এই এই পদ্ধতিতে ক্রেতা আগে কোনটা টাকা দিকে পরিশোধ অপশন করে, দিবেন? পরে বিক্রেতা পণ্য পাঠায়। স্যার, নেটওয়ার্কের কারণে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সটা বুঝতে পারি নাই। আপনি দ্রুত সামনে চলে আসছেন। নেটওয়ার্কের সমস্যা না? আচ্ছা, মোবাইলটা জানলা ফেলে রাখি। এবার বোঝা যাচ্ছে কোনটা বুঝতে পারেননি? স্যার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ওহো, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো প্রথমে বললাম মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হলো এই যে অর্থ সংক্রান্ত, হ্যাঁ, বাজেট সংক্রান্ত, ব্যয় সংক্রান্ত, মুদ্রানীতি, এই ঋণ সংক্রান্ত, হ্যাঁ, কর, তারপরে রাজস্ব, হ্যাঁ, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো, এগুলো, তারপরে বৈদেশিক সাহায্য, ঋণ, অনুদান, বা তারপর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী মানে ডেভেলপমেন্ট পার্টনারের সাথে যোগাযোগ, এই সব কিছুই করে থাকে। টাকা পয়সার যত হিসাব মানে মানে পলিসিগত বিষয় এবং কার্যক্রমের বিষয়, সেটা হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। হুম। আর মিনিস্ট্রি অফ কমার্স হলো কি, ব্যবসা বাণিজ্য, তাই না? লাইসেন্স দিবে, তারপরে পলিসি করবে, এরকম আর কি। শুল্ক আরোপ করবে, রপ্তানি প্রণোদনা দিবে, ট্রেড রেগুলেশন করবে, তারপরে ব্যারিয়ার সৃষ্টি করতে পারে, তারপরে পণ্য রপ্তানিতে উৎসাহ প্রদান, হুম, ট্রেড ফেয়ার করবে, এরপর অন্যান্য প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, এই সমস্ত। মূল কথা হলো অর্থ মন্ত্রণালয় মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা ও রাজস্ব বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে, আর বাণিজ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য নীতি ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, 1 মিনিট একটু আহ একটু ওয়েট করেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনারা এমনিতে যেটা কেউ বুঝে থাকলে একজন এই বিষয়টা একটু বলেন। 1 মিনিট একটু বাইরে গেছে। ইমরান ভাই আছেন? জি, জি ভাইয়া। আমি আপনি এইমাত্র বলেন না ভাই, আহ, আপনি কিছু বলেন ভাইয়া। কয়েক মিনিট আগে ইন করলাম আর কি। তো জি। পরীক্ষাটা দিচ্ছিলাম, অনেক টাফ ছিল। এই এই বিষয়ে আগে পড়লে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি পরীক্ষাটা একটু শেষ বলেন করে। ভাইয়া। ওই যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এন্ড এই যে আরেকটা কি বললে যেন স্যার? না, আমি আমি অবশ্য ওভাবে শুনি নাই, তারপরও মিনিস্ট্রি অফ আপনার আরেকটা হচ্ছে ইয়া ছিল আর কি, বাণিজ্য মন্ত্রণালয়। হ্যাঁ, বাণিজ্য মিনিস্ট্রি অফ মন্ত্রণালয়। কমার্স কমার্স ছিল ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া সহজ উপায় অর্থাৎ কি জানেন? আপনি অর্থ ন্যাশনাল কোনো প্রশ্নের উত্তরে দেখলে, কোনো প্রশ্নে ন্যাশনাল দেখলে মনে করবেন যে মিনিস্ট্রি অফ ফিনান্স হবে। এটা আমার হচ্ছে যে শর্টকাট টেকনিক, বাহ, বুঝছেন? বাহ, চমৎকার ম্যাডাম। ন্যাশনাল দেখলে কিন্তু এটা মিনিস্ট্রি অফ ফিনান্স হচ্ছে। আমি এই জাতীয় চ্যাট জিপিটিতে বেশ কিছু কোয়েশ্চেন দেখছি, সবগুলোতে দেখি তারপর ম্যাডাম ন্যাশনাল যদি মিনিস্ট্রি অফ থাকে, কমার্স একটা বলেন এখন ম্যাডাম, ক্লু ওটা দেন। হচ্ছে তার ভাইয়া কোনো নীতিমালা থাকলেই হচ্ছে যে কমার্সের কাজ, যে কোনো ন্যায় নীতিমালা প্রণয়ন, বুঝছেন? আর ন্যাশনাল থাকলেই তাহলে এটা ও মিনিস্ট্রি অফ ন্যাশনাল ফাইন্যান্স। থাকলে, টাকা পয়সার ব্যাপার থাকলে ওটাই হচ্ছে যে টাকা আপনার পয়সার ইয়া তো। ব্যাপার ম্যাডাম, টাকা হ্যাঁ, পয়সার ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, টাকা টাকা হ্যাঁ। পয়সা, পয়সার, হ্যাঁ, অর্থ উপার্জন, ধন্যবাদ, সম্বন্ধে। ঋণ, ধন্যবাদ। মূলত ব্যাংকের সাথে সম্পর্কিত, হ্যাঁ, ব্যাংক জি, জি, জি। এবং আর্থিক সংস্থার সাথে আর্থিক। সম্পর্কিত যা কিছু আর্থিক, সেটা হলো অর্থ মন্ত্রণালয়। আর বাণিজ্যের সাথে সম্পর্কিত সবকিছু বাণিজ্য মন্ত্রণালয়। ঠিক আছে? ঠিক আছে জি, স্যার। জি, জি। আচ্ছা, বাণিজ্যের স্যার এবার ব্যাপার। আমরা এখানে, পেমেন্টের। এখানে আরেকটা বিষয় হচ্ছে স্যার, আপনার ওই যে রেগুলেটরি, আপনার হুম। এক্সচেঞ্জ কমিশন আর কি। হ্যাঁ, হ্যাঁ, এরপরে হ্যাঁ। এটার সাথে আরেকটা আছে, আমরা স্যার সবসময় ভুলাই ফেলি স্যার। হুম।
রেগুলেটরি এক্সচেঞ্জ মানে কমিশন, কোনটা হ্যাঁ বাংলাদেশ বলেন। ব্যাংক রেগুলেট করে, কোনটা আপনার রেগুলেটরি এক্সচেঞ্জ সিকিউরিটি অফ কমিশন, এক্সচেঞ্জ হ্যাঁ, কমিশন রেগুলেট করে। এই রেগুলেটরি দুইটার বডি। মধ্যে স্যার, না, আচ্ছা, একটা হ্যাঁ এই বলেন। হচ্ছে দুটো কনফিউজ হয়ে যায় স্যার। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা শেয়ার এটা বাজার কোন শেয়ার বাজার বিভাগটা নিয়ন্ত্রণ করে। পরিচালনা করে আর বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কোন কোনগুলা রেগুলেট করে, এই দুইটার মধ্যে কিন্তু আমরা গুলাই ফেলি বারবার। আপনি এটা খেয়াল রাখেন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এসইসি, হ্যাঁ, ওটা ও রেগুলেট আচ্ছা, করে শেয়ার বাজার। একটা হলো ওইটা তো মানে গুলিয়ে ফেলছেন আপনি অন্যভাবে। আপনি তো মূল পয়েন্টটা ধরবেন। একটা হলো সিকিউরিটিজ বা শেয়ার, জি জি, শেয়ার বাজার, আর আরেকটা শেয়ার হলো রিলেটেড। হলো ওই মানে টাকা পয়সা বন্ড, সেগুলো সেগুলো বাংলাদেশ ব্যাংক। যেগুলো হলো সিকিউরিটি শেয়ার সেটা এক জিনিস, আর হলো মানে মানি মার্কেট, জি স্যার, আরেকটা কি ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট, মানি হ্যাঁ স্যার। মার্কেট আর ক্যাপিটাল মার্কেট, এই দুইটা মনে রাখবেন, ঠিক Yes, আছে? sir. তাহলে মানি মার্কেট কার? বাংলাদেশ মানে ব্যাংকের। বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ ক্যাপিটাল এই তো, মার্কেট হচ্ছে স্যার এক্সচেঞ্জ কমিশনের। এক্সচেঞ্জ কমিশন, ওকে। স্যার জি স্যার। ইনডাইরেক্টলি স্যার মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট দুটোটাই স্যার বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে না স্যার? না না, না না, না, ক্যাপিটাল মার্কেট এসইসি, ভাই সিকিউরিটিজ। মনে রাখবেন ক্যাপিটাল মার্কেট ইয়ে করে যত ধরনের শেয়ার আছে শেয়ার গুলা, তাহলে মনে থাকবে। আচ্ছা, তাহলে এবার আন্তর্জাতিক বাণিজ্যে পেমেন্ট মেথড গুলো, হ্যাঁ আমি জাস্ট পয়েন্ট গুলো মানে এই কতভাবে বিভক্ত ওরকম কিছু করিনি, আমি শুধু টিকার মতো এবং মেইন পয়েন্ট গুলো তুলে ধরেছি, হ্যাঁ। তো প্রথম হলো অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্টটা এই পদ্ধতিতে ক্রেতা আগে টাকা পরিশোধ করে, পরে বিক্রেতা পণ্য পাঠায়। মানে আপনি একটা মাল চায়না থেকে নিচ্ছেন মনে করেন, তাহলে পরে আপনাকে আগে টাকা পাঠিয়ে দিতে হবে, বিক্রেতা পরে পণ্য পাঠাবে, তাহলে এটা হলো অ্যাডভান্স পেমেন্ট। এখানে বিক্রেতার জন্য নিরাপদ, বিক্রেতা আগে টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু ক্রেতার জন্য এটা ঝুঁকিপূর্ণ। ব্যবহারটা কি? নতুন বাণিজ্যিক সম্পর্ক বা ছোট পণ্য প্রেরণ, মানে ছোটখাটো অল্প দামের পণ্য, এটা প্রেরণ। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বা ক্লায়েন্ট, হ্যাঁ, যে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ মানে হলো যে আহ, উম, যে দেশটা উন্নত সে দেশ আগে টাকা নিয়ে নিল, আর যে দেশ হলো ঝুঁকিপূর্ণ সে দেশকে যেহেতু বিশ্বাস কম করে বা ভরসা করতে পারছে না, ওই জন্য উন্নত দেশ ওই ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগে টাকা নিবে। মানে উন্নত দেশের ইম্পোর্টারের কাছ থেকে, সরি, ঝুঁকিপূর্ণ দেশের ইম্পোর্টারের কাছ থেকে উন্নত দেশ আগে টাকা নিয়ে নেবে। আর এটা কিভাবে হয়? বাংলা ব্যাংক কি করে? টেলিগ্রাফিক ট্রান্সফার বা ওয়্যার ট্রান্সফার প্রক্রিয়ায় এই এই লেনদেনটাকে সহায়তা করে থাকে। এরপরে ওপেন অ্যাকাউন্ট, এটা হলো মানে এই টার্মটাই হলো ওপেন অ্যাকাউন্ট। এই পদ্ধতিতে বিক্রেতা আগে পণ্য পাঠিয়ে দিল, পরে নির্ধারিত সময় শেষে ক্রেতা টাকা দেয়, পরে টাকা দেবে ক্রেতা, এটা উল্টোটা, হ্যাঁ। অ্যাডভান্স পেমেন্টের উল্টোটা হলো ওপেন অ্যাকাউন্ট। এখানে ক্রেতার জন্য সুবিধাজনক কিন্তু বিক্রেতার জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক থাকলে এটা সম্ভব। কম ঝুঁকি দেশ বা গ্রাহক, মানে যেখানে ঝুঁকিটা কম সেখানে এই ওপেন অ্যাকাউন্ট হয়। উন্নত দেশের সাথে উন্নত দেশের যেখানে যেখানে হলো দুটাই উন্নত দেশ এবং বিশ্বাস করে সেসব দেশের সাথে এই ধরনের লেনদেন হয়ে থাকে। সাধারণত ব্যাংক সরাসরি জড়িত থাকে না, মানে এই ধরনের ক্ষেত্রে ব্যাংক সরাসরি জড়িত থাকে না, পেমেন্ট ক্লিয়ারেন্সে সহায়তা করে শুধুমাত্র, মানে এইটার সাথে এই ব্যবসায়িক লেনদেনের সাথে কোনো ব্যাংক জড়িত থাকবে না, শুধু মানে ব্যাংকে বললে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট ক্লিয়ারেন্স হয়ে যাবে বা পেমেন্টটা হয়ে যাবে। এই গেল। তারপরে ডকুমেন্টারি কালেকশন, এটা কিন্তু ডকুমেন্টারি কালেকশন। এই পদ্ধতিতে বিক্রেতার ব্যাংক পেমেন্টের বিনিময়ে নির্দিষ্ট দলিলগুলো ক্রেতার ব্যাংকে পাঠায়। এটা আমি কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বা কোনো কিছু আমার নাই, এটা যেটা মানে আমি বই পড়ে যেটা বুঝছি, আপনারা একটু বলতে পারেন পরবর্তীতে, আমি আগে বলে নিই। সেটা হলো যে পেমেন্টের বিনিময়ে নির্দিষ্ট দলিলগুলো, হয়তো এই দলিলগুলো কারণে ওই মালটা রিসিভ করতে পারবে, কাস্টমস থেকে মালটা রিসিভ করতে পারবে, এই দলিলগুলোর বিনিময়ে পেমেন্ট হয়, পেমেন্টের বিনিময়ে দলিলগুলো পাই আর কি। তো এটা হলো প্রথম। এটা আবার দুই প্রকার: ডকুমেন্টস এগেনস্ট পেমেন্ট, পেমেন্ট করলেই কাগজ বা পণ্য পায়,
আর ডকুমেন্টস এগেনস্ট অ্যাকসেপ্টেন্স, নির্দিষ্ট সময় পর পেমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাগজ নেয়। নির্দিষ্ট সময় পর পেমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাগজ নেয় মানে হলো ওই যে যে ডকুমেন্টস গুলো আছে সেই ডকুমেন্ট গুলো পাঠানো হলো, সেটা অ্যাকসেপ্ট করে নিলে, অ্যাকসেপ্ট করলে তারপরে পেমেন্ট এই মালটা সে রিসিভ করতে পারে। তার মানে অ্যাকসেপ্ট করলে তা পরবর্তীতে পেমেন্টের প্রক্রিয়াটা শুরু হয় আর কি। তো এটাকে কি বলছে? ডকুমেন্টারি কালেকশন। ব্যাংক কেবল মাধ্যম হিসেবে কাজ করে, এখানে ব্যাংক কেবল মাধ্যম হিসেবে কাজ করে, কোনো গ্যারান্টি দেয় না। উভয় পক্ষের মধ্যে আস্থা প্রয়োজন, এই ধরনের লেনদেনে উভয় পক্ষের মধ্যে আস্থা অবশ্যই প্রয়োজন। ব্যাংকের ভূমিকা হলো দলিল সংগ্রহ ও হস্তান্তর, নিয়ম অনুযায়ী দলিল সংগ্রহ ও হস্তান্তর, নির্দিষ্ট শর্ত অনুযায়ী পেমেন্ট সংগ্রহ। এই যে এখানে যে শর্তটা আছে, হয় ডকুমেন্টস এগেনস্ট অ্যাকসেপ্টেন্স নাকি ডকুমেন্টস এগেনস্ট পেমেন্ট, এটার উপর ভিত্তি করে এই পেমেন্ট সংগ্রহ করা হয় এই শর্ত মেনে। এটা বোঝা গেল কিনা? মানে আমি শুধু পয়েন্টটা এখানে উল্লেখ করেছি। স্যার ডকুমেন্টারি কালেকশন অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলা আপনার ইয়ে আসছে স্যার। হুম। এটাও ভাইয়া সহজ, এটা সহজে বোঝা যাবে যে আপনার রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট সংগ্রহ পাঠাবে আর বিনিময়ে পণ্যের মূল্য আদায় করবে। ম্যাডাম কি বললেন, আরেকবার একটু বলেন। স্যার এটাতে হচ্ছে যে এটা ডকুমেন্টারি কালেকশনটা হচ্ছে এরকম একটা লেনদেন প্রক্রিয়া স্যার, যেখানে রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে দলিল পাঠাবে, মানে এখানে হুম 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 ভাইয়া হুম শুধু দুইটা ব্যাংক কাজ হুম করবে হুম আর বিনিময়ে পণ্যের মূল্য আদায় করবে, ওইটার বিনিময়ে অবশ্যই ওইটাই। ডকুমেন্ট। আমি তো এখানে সংক্ষেপে বলেছি, আপনি ওটাই স্যার ভেঙে বললেন, বিস্তারিত বললেন আর কি। হ্যাঁ এটা আচ্ছা। এরপরে হলো ব্যাংক কেবল স্যার এটা, হ্যাঁ সরি। স্যার, এটা হচ্ছে ওপেন অ্যাকাউন্টের বিপরীত আর কি, তাই না? স্যার ওপেন অ্যাকাউন্ট হচ্ছে কোনো এলসি ছাড়া, ঠিক বিপরীত না, এটা আরেকটা। এলসি ছাড়াই হ্যাঁ, ট্রানজেকশন হয় ওপেন ওপেন অ্যাকাউন্টের অ্যাকাউন্ট। বিপরীত হলো অ্যাডভান্স পেমেন্ট। হ্যাঁ, ওপেন অ্যাকাউন্টের ঠিক বিপরীত যদি বলেন সেটা হলো অ্যাডভান্স পেমেন্ট। হুম স্যার ওপেন অ্যাকাউন্টে তো এলসি ওপেন করতে হয় না। হুম না, এলসি তো আলাদা পেমেন্ট পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো এলসি তে আসবো। এগুলো হলো এক একটা পেমেন্ট পদ্ধতি। হ্যাঁ, এই যে অ্যাডভান্স পেমেন্ট এটা একটা পেমেন্ট পদ্ধতি, তারপরে ওপেন অ্যাকাউন্ট একটা পেমেন্ট পদ্ধতি, তারপরে ডকুমেন্টারি কালেকশন এই যে পেমেন্ট পদ্ধতি। হ্যাঁ, এরপরে এই যে লেটার অফ ক্রেডিটে আসছে। হ্যাঁ, লেটার অফ ক্রেডিট নিয়ে এখন কথা বলবো। এক এক মিনিট একটু কামরুল ভাই, জি ভাইয়া বলেন। পরীক্ষাটা দিয়েছেন? না ভাই আমি দিতে পারি নাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাবুরে নিয়ে বাইরে গেছি তো। এবার হলো লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট হলো আহ, কি ব্যাংক, এটা তো আমরা সবাই জানি তাই না, এটা খুব পরিচিত এবং এটা সবচেয়ে বেশি এখন জনপ্রিয় লেন এই পেমেন্ট পদ্ধতি। ব্যাংক প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে। লেটার অফ ক্রেডিট কে দেয়? ব্যাংক দেয়, যে নির্দিষ্ট দলিল বা শর্ত পূরণ সাপেক্ষে বিক্রেতাকে পেমেন্ট করা হবে। ব্যাংকই প্রতিশ্রুতি দেয় যে বিক্রেতাকে, মানে এই দলিল বা যখন ওই যে ডকুমেন্ট চলে আসবে, ডকুমেন্ট দেখে, বিশেষ করে বিল অফ এন্ট্রি এবং অন্যান্য ডকুমেন্ট পাওয়ার পরে ব্যাংক কিন্তু এই লেটার অফ ক্রেডিট বা বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে দিয়ে দিবে। এইটি ক্রেতার পক্ষে ব্যাংক দ্বারা ইস্যুকৃত একটি ক্রেডিট গ্যারেন্টি। এটা একটা ক্রেডিট গ্যারেন্টি, ঠিক আছে, ব্যাংকের দ্বারা ইস্যুকৃত একটি ক্রেডিট গ্যারেন্টি। এখন আমরা কিন্তু আলোচনা করব যে এই লেটার অফ ক্রেডিট কত রকমের হয়। হুম এই যে দেখেন, সাইট এলসি, ইউসেন্স এলসি, রিভলভিং এলসি, রেড ক্লস এলসি, স্ট্যান্ড বাই এলসি, অনেক ধরনের আরো কয়েকটা আছে। ডেফারেন্সিটাকে কি স্যার ইউজেন্স এলসি বলছে না স্যার? আগে তো ডেফার্ড ছিল মনে হয় এটার হ্যাঁ নাম। হ্যাঁ, ডেফার্ড আর ইউসেন্স তো একই, মানে সিনোনিমস মনে হয় আমার কাছে। আচ্ছা বাকিতে আর কি সিনোনিমস, স্যার? হ্যাঁ। বাকিতে, হ্যাঁ, একটু কারেক্ট। দেরিতে নির্দিষ্ট সময় দেরিতে। পর। জি, আচ্ছা, এগুলো স্যার নিয়ে এটা আলোচনা।
স্যার এটা ফিক্সড রেট হচ্ছে স্যার চুক্তিতে যেটা থাকে ওরকম। হ্যাঁ, চুক্তিতে যেটা থাকে সেটা। হ্যাঁ, যেটা থাকে সেটা। তারপরে বিক্রেতা ও ক্রেতা স্যার উভয়ের জন্য স্ট্যান্ড হুম, বাইটা একটু বলবেন, স্ট্যান্ড বাই। আচ্ছা, ওইগুলো সবই বলছি। হ্যাঁ, বিক্রেতা ও ক্রেতা উভয়ের জন্য সুরক্ষা আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি এটা, তাই না? ব্যাংকের ভূমিকা কি? এটা ইস্যুইং ব্যাংক, ব্যাংক কখনো ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, নেগোসিয়েটিং ব্যাংক হিসেবে কাজ করে। এগুলো আলোচনা করবো একটু পরে। তারপরে দলিল যাচাই, অর্থ পরিশোধ, দেরিতে পেমেন্ট বা ইউসেন্স, সুদ বা ইউসেন্স ব্যবস্থা। আচ্ছা, এখানে দেখেন এই যে এই একটু ছকের মাধ্যমে আমরা পেমেন্ট পদ্ধতিগুলো একটু আলোচনা করতে পারি, দেখতে পারি আর কি। এই যে অ্যাডভান্স পেমেন্ট হলো বিক্রেতার ঝুঁকি কম আর ক্রেতার ঝুঁকি বেশি। ওপেন অ্যাকাউন্টে বিক্রেতার ঝুঁকি বেশি আর ক্রেতার ঝুঁকি কম। হ্যাঁ, আর এটা হলো ব্যাংকের ভূমিকা সীমিত, ওপেন অ্যাকাউন্টে সামান্য, জনপ্রিয়তা এটা মাঝারি, উন্নত দেশে প্রচলিত। এই যে ওপেন অ্যাকাউন্টটা উন্নত দেশে প্রচলিত। ঠিক আছে। ডকুমেন্টারি কালেকশন মাঝারি, দুইজনেরই মাঝামাঝি। হ্যাঁ, মধ্যস্থতা করে ব্যাংক, মধ্যস্থতা করে দেয়, অনেক দেশে এটা প্রচলিত। আর এলসি দুইজনেরই ঝুঁকি কম, তবে এটা ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এটা আমরা এই চারটা পদ্ধতি মোটামুটি এটা জানলাম। ব্যবসায়িক ঝুঁকি ও সম্পর্ক অনুযায়ী পেমেন্ট পদ্ধতি বেছে নেওয়া উচিত। ব্যাংকারদের প্রতিটি পদ্ধতির নিয়মকানুন, দলিল ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। এলসি সবচেয়ে নিরাপদ কোনটা? এলসি। নিয়ন্ত্রিত পদ্ধতি হলেও খরচ বেশি, আবার এটাতে আবার খরচ বেশি। এই যে ওপেন অ্যাকাউন্ট, এগুলো কিন্তু অ্যাডভান্স পেমেন্ট, ওপেন অ্যাকাউন্ট, এগুলোতে কিন্তু খরচ কম। ব্যাংকে মানে ব্যাংক শুধু টাকাটা দেয়, তো যেহেতু গ্যারেন্টি দেয় না, যার কারণে এখানে কিন্তু ক্লায়েন্টের খরচ কম। ওপেন অ্যাকাউন্ট ঝুঁকিপূর্ণ হলেও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে উপকারী। আচ্ছা, এবার আন্তর্জাতিক বাণিজ্য, গুরুত্বপূর্ণ দলিল সমূহ ও তাদের ভূমিকা। এখানে আমরা এখন আলোচনা করব ইম্পোর্টার এবং অ্যাপ্লিক্যান্ট। ইম্পোর্টারকে, যিনি বিদেশ থেকে পণ্য বা সেবা আমদানি করতে চান তিনি হলো ইম্পোর্টার। এবং তিনি অ্যাপ্লিক্যান্ট কেন? অ্যাপ্লিক্যান্ট বলছে এই কারণে তিনি ওই যে ব্যাংকে অ্যাপ্লিকেশন করে এলসির জন্য, তাই না? তখন অ্যাপ্লিক্যান্ট। এলসির জন্য যখন ইম্পোর্টার অ্যাপ্লাই করবে তখন তিনি অ্যাপ্লিক্যান্ট, আবার তিনি ইম্পোর্টার। ব্যাংকের কাছে এলসি খোলার আবেদন করেন এবং এলসির মাধ্যমে পেমেন্টের দায়ভার গ্রহণ করেন। হুম, এলসির মাধ্যমে পেমেন্টের দায়ভার গ্রহণ করে। আচ্ছা, বাংলাদেশে অবস্থিত, মনে করেন এটা উদাহরণ, এবিসি টেক্সটাইল লিমিটেড যদি চীন থেকে কাঁচামাল আমদানি করে তাহলে এবিসি হলো ইম্পোর্টার, এবিসি টেক্সটাইল লিমিটেড হলো ইম্পোর্টার। এখন সাপ্লায়ার বা বেনিফিশিয়ারিকে, যদি যিনি রপ্তানিকারক বা পণ্য বা সেবা সরবরাহ করে এলসির শর্ত অনুযায়ী পণ্য পাঠান এবং তারপর পেমেন্ট দাবি করে। উদাহরণস্বরূপ, চীনের XYZ ফেব্রিক্স লিমিটেড যদি পণ্য পাঠায় তাহলে XYZ ফেব্রিক্স লিমিটেড হলো বেনিফিশিয়ারি। কিসের স্যার বেনিফিশিয়ারি? এলসির স্যার বেনিফিশিয়ারি। যার বারাবার মানে এলসি ইস্যু করা হয় উনি তো এক্সপোর্টার, তাই না? উনি এক্সপোর্টার, উনি বেনিফিশিয়ারি। আচ্ছা উনি আচ্ছা। এক্সপোর্টার, উনি বেনিফিশিয়ারি, উনি সাপ্লায়ার। হুম, জি উনি সেলার, মানে উনি সেটা। বিক্রেতা, উনি জি সেলার, উনি সাপ্লায়ার, উনি বেনিফিশিয়ারি। এই আর কি। হুম, তারপর ঠিক আছে। ইস্যুইং ব্যাংক। ইম্পোর্টারের ব্যাংক, ইম্পোর্টারের ব্যাংক যারা এলসি ইস্যু করে, ইম্পোর্টারের ব্যাংক যারা এলসি ইস্যু করে, এটা হলো ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক কোনটা? ইম্পোর্টার যে ব্যাংকে এলসি করে, যে ব্যাংকে অ্যাপ্লিক্যান্ট এলসি করার জন্য, সেটা হলো ইস্যুইং ব্যাংক। বেনিফিশিয়ারিকে প্রতিশ্রুতি দেয়, মানে এবার এলসি করার পরে ইস্যুইং ব্যাংক কি করে? বেনিফিশিয়ারিকে প্রতিশ্রুতি দেয় এলসি শর্ত পূরণ হলে অর্থ পরিশোধ করা হবে। এলসি শর্ত পূরণ হলে অর্থ পরিশোধ করা হবে। এলসি শর্ত কি থাকে? ওই যে মাল আসবে, সঠিক মাল আসবে এবং ডকুমেন্ট গুলো আসবে, তারপরে অর্থ পরিশোধ করা হবে। ধরেন ডাচ বাংলা ব্যাংক যদি এলসি ইস্যু করে তাহলে সেটাই হলো এই ইস্যুইং ব্যাংক। এরপরে হলো অ্যাডভাইজিং ব্যাংক। এগুলো কিন্তু আসলে একটু কনফিউজিং হয়ে যায়। হ্যাঁ, আমার জন্য কনফিউজিং হয়ে যাচ্ছে আর কি। তবুও চেষ্টা করছি আর কি আপনাদেরকে কিছুটা যতটুকু সম্ভব বোঝানো। হ্যাঁ, তো অ্যাডভাইজিং ব্যাংক হলো বেনিফিশিয়ারি দেশ বা অঞ্চলের ব্যাংক যারা এলসি যাচাই করে বেনিফিশিয়ারিকে পাঠায়। মানে ধরেন
ইস্যুইং ব্যাংক এলসি ইস্যু করলো বেনিফিশিয়ারিকে দেওয়ার জন্য। তো বেনিফিশিয়ারি তো ওই এলসিটা পাবে। অ্যাডভাইজিং ব্যাংক হলো এই এলসিটা যাচাই করে বেনিফিশিয়ারিকে পাঠায় বা বেনিফিশিয়ারিকে প্রদান করে যে আহ, এই এলসিটা ঠিক আছে। তাহলে ওই এলসির উপর ভিত্তি করে কিন্তু মাল এই সকল শর্ত মেনে বেনিফিশিয়ারি তখন মালটা পাঠাবে। তাহলে অ্যাডভাইজিং ব্যাংক প্রথমে এলসিটা রিসিভ করে যাচাই করে বেনিফিশিয়ারিকে দিবে। এটাই হলো অ্যাডভাইজিং ব্যাংকের কাজ। এলসির তথ্য বেনিফিশিয়ারিকে জানায় এবং এলসি আসল কিনা তা নিশ্চিত করে। চীনের ব্যাংক অফ চায়না যদি এলসি পৌঁছায় তাহলে সেটি অ্যাডভাইজিং ব্যাংক। যেখানে এলসিটা পাঠানো হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ, যে ব্যাংকের মাধ্যমে এলসিটা এভাবে বলা যায় যে ব্যাংকের মাধ্যমে এলসিটা বেনিফিশিয়ারির কাছে যাচ্ছে, সেটাই হলো অ্যাডভাইজিং ব্যাংক। আচ্ছা, এবার হলো নমিনেটিং ব্যাংক। নমিনেটিং ব্যাংক এটা হলো এলসি তে উল্লেখিত এমন ব্যাংক যাকে ডকুমেন্ট সংগ্রহ মূল্য পরিশোধের দায়িত্ব দেওয়া হয়। এটার কারণ হলো দেখা যাচ্ছে যে আহ, এই সকল ব্যাংকের সাথে সকল ব্যাংকের তো সম্পর্ক থাকে না, তখন এরকম সমস্যাটা হয়। হুম। তো মনে করেন যে বেনিফিশিয়ারি এই ব্যাংকের ডকুমেন্ট সাবমিট করে যারা তা যাচাই করে পেমেন্ট করতে পারে। অনেক সময় অ্যাডভাইজিং ব্যাংক এবং ব্যাংকই নমিনেটিং ব্যাংক হিসাবে কাজ করে। মূলত নমিনেটিং ব্যাংকটা হলো বেনিফিশিয়ারির চয়েস। নমিনেটিং ব্যাংকটা কিন্তু বেনিফিশিয়ারির চয়েস। এখন নমিনেটিং ব্যাংকের সাথে যদি ইস্যুইং ব্যাংকের সম্পর্ক না থাকে তখন অ্যাডভাইজিং ব্যাংক এই কাজটা করে দেয়, এরকম আর কি। তারপরে নেগোশিয়েটিং ব্যাংক, যে ব্যাংক ডকুমেন্ট যাচাই করে এবং তার বিনিময়ে অর্থ প্রদান ও অগ্রিম দেয়। নেগোশিয়েটিং ব্যাংকটা ওই যে যখন স্যার ওই যে অগ্রিম স্যার বল। স্যার নমিনেটেড ব্যাংক বলতে কি ওই অ্যাডভাইজিং ব্যাংক কি ওই আরেক ব্যাংকে কি ওই এলসিটা পাঠাবে নাকি? না, হ্যাঁ, নমিনেটিং প্রথমে ইস্যুইং ব্যাংক অ্যাডভাইজিং ব্যাংকে পাঠাবে। জি। হ্যাঁ, অ্যাডভাইজিং ব্যাংক যদি ক্লায়েন্টের ব্যাংকটা মানে বেনিফিশিয়ারি ব্যাংক যদি আলাদা হয় তখন জি এই অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে নমিনেটিং ব্যাংকে আসবে, মানে এরকম অ্যাডভাইজিং আর কি। ব্যাংক আরেকটা ব্যাংকে পাঠাবে, সেটা তো হ্যাঁ হ্যাঁ, নমিনেটিং ব্যাংক। নমিনেটিং ব্যাংকটা হলো বেনিফিশিয়ারির চয়েস। বুঝতে পারছি স্যার। জি। জি। এরপরে নেগোশিয়েটিং ব্যাংক। নেগোশিয়েট মানে হলো যে ওই যে যেটা হলো অতিরিক্ত টাকা মানে অগ্রিম টাকা যে পরিশোধ করবে সে হলো নেগোশিয়েটিং ব্যাংক। যে ব্যাংক ডকুমেন্ট যাচাই করে এবং তার বিনিময়ে অর্থ প্রদান বা অগ্রিম অর্থ দেয়, এই অগ্রিম অর্থ যে দেয় সে হলো নেগোশিয়েটিং ব্যাংক। ডকুমেন্ট সঠিক হলে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে টাকা পাওয়ার আশ্বাসে তা পেমেন্ট করে। ওই যে ইস্যুইং ব্যাংক থেকে টাকা পেলে টাকা দেবে, তাহলে মানে অগ্রিম টাকা ওই বেনিফিশিয়ারিকে দিবে। তাহলে এই যে যদি বেনিফিশিয়ারি অন্য একটি ব্যাংকে ডকুমেন্ট জমা দেয় এটি নেগোশিয়েটিং ব্যাংক হতে পারে। হ্যাঁ, এটা এটা বলছে যে অন্য একটি ব্যাংক মানে আপনি হলো এই নমিনেটিং ব্যাংক নেগোশিয়েটিং ব্যাংক নাও হতে পারে, আবার নমিনেটিং ব্যাংকটা নেগোশিয়েটিং ব্যাংক হতে পারে। মানে যে ব্যাংক তাকে টাকা দিবে অগ্রিম টাকা দিবে দিতে রাজি হবে সেইটাই হলো নেগোশিয়েটিং ব্যাংক। ক্লিয়ার হলো? মোটামুটি আমি যতটুকু বুঝেছি আর কি। যারা এটা কাজ করে তাদের সাথে এটা আলোচনা করবেন যে আমি সঠিক বললাম স্যার কিনা। একটু শর্টকাটে স্যার কোন দুইটা তিনটা আমদানি কারকের ব্যাংক কোন দুইটা তিনটা রপ্তানি কারকের ব্যাংক স্যার একটু এই শর্টকাটে যে স্যার মনে এটা তো রাখবেন সেটা। এই যে এই যে নমিনেটিং ব্যাংক হলো বেনিফিশিয়ারি ব্যাংক, আর ইস্যু তো বুঝতেই পারছেন, ইস্যু একদম প্রথম ইস্যু হয় যেটা ইস্যুইং ব্যাংক, এটা হলো হ্যাঁ সেই ইম্পোর্টারের ব্যাংক। হুম। হ্যাঁ আর স্যার এই ইস্যুইং ব্যাংক যার সাথে লেনদেনটা করবে সেটা হলো অ্যাডভাইসিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক। এখন এই নমিনেটিং ব্যাংক এবং অ্যাডভাইসিং ব্যাংক একই ব্যাংকও হতে পারে, আলাদা হতে পারে, স্যার অথবা অ্যাডভাইসিং ব্যাংকের মাধ্যম হয়ে নমিনেটিং ব্যাংকে আসতে পারে। ঠিক আছে। স্যার অ্যাডভাইজিং ব্যাংকটা মূলত কি স্যার অ্যাডভাইসিং ব্যাংক ইম্পোর্টারের? হলো ইস্যুইং ব্যাংকের সাথে সম্পর্ক আছে, তাহলে স্যার ইম্পোর্টারের। ইম্পোর্টারের না। অ্যাডভাইসিং ব্যাংক হলো ইস্যুইং ব্যাংকের সাথে এক্সপোর্টার। সম্পর্ক। এক্সপোর্টারের ব্যাংক এক্সপোর্টার না, স্যার এখানে অ্যাডভাইজিং ব্যাংক এক্সপোর্টার তো ইম্পোর্টারের কিছু নাই।
ব্যাংকের সাথে সম্পর্ক, ব্যাংক মনে করেন যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর সাথে ইন্ডিয়ান কোনো একটা ব্যাংকের সম্পর্ক আছে, হ্যাঁ, স্যার ইন্ডিয়ান এটা এক্সিম ব্যাংকের এভাবে সম্পর্ক বলা আছে, তাহলে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সবসময় এক্সিম ব্যাংকে এই অ্যাডভাইসিং ব্যাংক করে। এখন সেটা স্যার এটা তো তাহলে তো নমিনেটিং ব্যাংক আরেকটা হতে পারে, বেনিফিশিয়ারি স্যার নমিনেটিং ব্যাংক দেখা যাচ্ছে অন্য একটা ব্যাংক, তাহলে স্টেট ব্যাংক এক্সপোর্ট অফ ইন্ডিয়া। স্যার বলেন। তার অ্যাডভাইজিং ব্যাংকটা তো এক্সপোর্টারের মানে সংক্রান্ত ব্যাংকই হচ্ছে আর কি। এটা এক্সপোর্টারের ব্যাংক না, তবে এক্সপোর্টারের দেশের ব্যাংক। কোনটা সেটাই কোনটা? সেটাই আর কি, ওই জিনিসটা আর হ্যাঁ, কি। সেটা তো ঠিক আছে, সেটা তো হবেই। হ্যাঁ, হ্যাঁ। ইস্যুইং ব্যাংক শুধু ইম্পোর্টারের দেশে, জি বাকি জি, সবই তো ওই দেশে, এক্সপোর্টার অ্যাডভাইজিংটা বেনিফিশিয়ারির দেশেই তো হবে, বেনিফিশিয়ারির দেশে। সবই ওই স্যার দেশে। নমিনেটিং ব্যাংকটা হচ্ছে আসলে নমিনেটিং ব্যাংক হচ্ছে এলসি তে স্যার, যে ব্যাংকের নাম পেমেন্ট নেওয়ার জন্য উল্লেখ থাকে। এই যে, হ্যাঁ যেমন হ্যাঁ ব্যাংক অফ হ্যাঁ চায়না। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, জি জি স্যার, এই এটা যে হচ্ছে এই স্যার। যে এই ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে, এই যে এই ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে, বেনিফিশিয়ারি ব্যাংক এই ব্যাংকে ডকুমেন্ট সাবমিট করে, বেনিফিশিয়ারি ব্যাংক হ্যাঁ বলে হ্যাঁ দেয় যে হ্যাঁ এই ব্যাংক থেকে আমি পেমেন্ট নেব, তখন এই ব্যাংকের সাথে যদি ইস্যুইং ব্যাংকের রিলেশন না থাকে, তখন অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে এই ব্যাংকের সাথে রিলেশনটা প্রতিষ্ঠিত হবে। স্যার, আর তখন হলো আরেকটা ব্যাংক আসে কনফার্মিং ব্যাংক। কনফার্মিং ব্যাংক, তো আলাদা কনফার্মিং ব্যাংকটা, পরে বলছি। কনফার্মিং ব্যাংকটা হলো কনফার্মেশন দেয় যে ওই ব্যাংক, দেখা যাচ্ছে ইস্যুইং ব্যাংক এলসি করেছে, আমি যতটুকু মনে আছে আর কি, ইস্যুইং ব্যাংক এলসি করেছে, এখন দেশটা খুব বেশি উন্নত না, বা এলসিটা আসলে দিতে পারবে কিনা, তখন আরেকটা ব্যাংকের কাছ থেকে কনফার্মেশন নেয় যে ওই ব্যাংক দুর্বল ব্যাংক, এরকম হতে পারে, মনে হচ্ছে দুর্বল ব্যাংক, বা প্রথম এলসি করছে, প্রথম এলসিটা আসছে বা প্রথম এলসি শুরু করেছে, তখন ওই কনফার্মেশন ব্যাংকটা, কনফার্মিং ব্যাংকটা এটা নিশ্চয়তা দেয়। এই, হ্যাঁ, এগুলোর সাথে ব্যাংকের রিলেশন, হ্যাঁ। আর নিগোশিয়েটিং ব্যাংক হলো যে ব্যাংক এই যে অগ্রিম অর্থ দেয়, এই অগ্রিম অর্থ দেয়, ঠিক আছে, বেনিফিশিয়ারিকে অগ্রিম অর্থ দিবে, সেটা হলো নিগোশিয়েটিং ব্যাংক। এবার ইম্বার্সিং ব্যাংক দেখি, ইস্যুইং ব্যাংকের পক্ষ থেকে পেমেন্ট করার জন্য নির্ধারিত ব্যাংক, এই যে রিইম্বার্সিং ব্যাংক, ইস্যুইং ব্যাংকের পক্ষ থেকে, এগুলো সবই একই ব্যাংকে হতে পারে। এই যে ভূমিকা, নিগোশিয়েটিং ব্যাংকে অর্থ পরিশোধ করে ইস্যুইং ব্যাংকের পক্ষে, নিগোশিয়েটিং ব্যাংকে অর্থ পরিশোধ করে ইস্যুইং ব্যাংকের পক্ষ থেকে, এলসি তে উল্লেখ থাকে রিইম্বার্সমেন্ট থ্রু এইচএসবিসি, হ্যাঁ। এটা মানে এই পয়েন্ট গুলো একটু মনে পেইং ব্যাংক রাখবেন। বলা হয়, আবার পেইং ব্যাংক, পেইং ব্যাংক। পেইং ব্যাংক, আচ্ছা, রিইম্বার্সমেন্ট ব্যাংকে পেইং ব্যাংকও বলা হয়, তাই বলছেন? হুম, রিইম্বার্সিং ব্যাংকে কি পেইং ব্যাংক বলা হয়? আচ্ছা, আমি এই পয়েন্টগুলো যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে নোটগুলো দিয়ে দিব এখান তুমি থেকে। রাসুল দাহার ক্লাস রাসুল ডিস্টার্ব করছিলে কথা তাই। নেটওয়ার্কের কনফার্মিং ব্যাংক, এরপরে হলো কনফার্মিং ব্যাংক, যে ব্যাংক এলসির সাথে যুক্ত হয়ে পেমেন্টের অতিরিক্ত নিশ্চয়তা দেয়। এই যে এলসির সাথে, যে ব্যাংক এলসির সাথে যুক্ত হয়ে পেমেন্টের অতিরিক্ত নিশ্চয়তা দেয়, সেটা হলো কনফার্মিং ব্যাংক। এই যে ইস্যুইং ব্যাংক পেমেন্ট না করলে এই ব্যাংক পেমেন্ট নিশ্চিত করে, উচ্চ ঝুঁকির দেশ থেকে পেমেন্ট আসার ক্ষেত্রে নিরাপত্তা দেয়, ঠিক আছে। আমি কিন্তু মূল পয়েন্টটা এখানে লিখে রেখেছি, হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করেন। দেখা যায় দেশটা উচ্চ ঝুঁকি সম্পন্ন, যার কারণে ইস্যুইং ব্যাংকটা কে হয়তো দুর্বল মনে করা হচ্ছে, তখন আরেকটু স্ট্রং করার জন্য আরেকটা ব্যাংকের কনফার্মেশন নেয়। আচ্ছা, ট্রান্সফারিং ব্যাংক, এলসি এক বেনিফিশিয়ারি থেকে অন্য বেনিফিশিয়ারিতে হস্তান্তরের দায়িত্ব থাকে এই ব্যাংকে, মানে বেনিফিশিয়ারি অনেক সময় ট্রান্সফারিং, যে এলসিটা ট্রান্সফারেবল যদি হয়, তাহলে পারে এই কাজটা ব্যাংক করে দেয়। ট্রান্সফারেবল এলসিতে মূল বেনিফিশিয়ার চাইলে এটি অন্য সরবরাহকারীর নামে হস্তান্তর করতে পারে। দেখা যাচ্ছে মিডিল ম্যান ব্যবসা করছে, হ্যাঁ, অনেকগুলো ট্রেডিং এটার সাথে জড়িত, বা অনেকগুলো বিজনেসম্যান এটার সাথে জড়িত,
তাহলে পরে ট্রান্সফারেবল এলসি করে এখানে ট্রান্সফারিং ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বেনিফিশিয়ারির কাছে এটা হস্তান্তর করে থাকে, এলসিটাকে ট্রান্সফার করে থাকে। মিডলম্যান ব্যবসার ক্ষেত্রে ট্রান্সফারিং ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরপরে হলো নোটিফাই পার্টি। এটা একটা পয়েন্ট, যাকে পণ্য বন্দরে পৌঁছানোর সময় জানানো হয়। মানে বন্দরে পণ্যটা কে রিসিভ করবে, এই ধরনের একটা বিষয়। সাধারণত আমদানিকারকের এজেন্ট বা ক্লিয়ারিং এজেন্ট যিনি পণ্য খালাস করেন। সাধারণত আমদানিকারকের এজেন্ট বা ক্লিয়ারিং এজেন্ট যিনি পণ্য খালাস করেন। বিল অফ লেডিং এ নোটিফাই পার্টি উল্লেখ থাকে। বিল অফ লেডিং এ উল্লেখ থাকে যে কে এই নোটিফাই পার্টি, কে এই এজেন্ট যে পণ্য খালাস করবেন, সেটা বিল অফ লেডিং এ উল্লেখ থাকে। তাহলে এই দলগুলো হলো আন্তর্জাতিক বাণিজ্যে একে অপরের সাথে সংযুক্তভাবে কাজ করে এবং এলসি ট্রানজেকশনে নিরাপত্তা স্বচ্ছতা নিশ্চিত করে। একজন ব্যাংকারের জন্য এদের প্রতিটি কাজ এবং পারস্পরিক সম্পর্ক জানাটা গুরুত্বপূর্ণ। এই নোটটা আপনাকে পিডিএফ করে দিয়ে দিব। হ্যাঁ, স্যার বিল অফ লেডিংটা কি স্যার? বিল অফ লেডিং হলো ওই যে মানে জাহাজের যে বিষয়টা, মানে শিপমেন্টের ডকুমেন্ট, আচ্ছা শিপমেন্ট আচ্ছা, ডকুমেন্ট। ওখানে পণ্য কিভাবে আসছে, পণ্যের বর্ণনা এবং ফ্রেইট মানে মানে এটার ভাড়া সম্পর্কিত সবকিছু বর্ণনা থাকে। মাল খালাস। হ্যাঁ। তারপরে এরপরে লেটার অফ ক্রেডিটের ধরন। লেটার অফ ক্রেডিটের ধরনগুলো ধারাবাহিকভাবে আমি করেছি আর কি। বিভিন্ন রকম ভাবে এলসি কে ভাগ করা যায়। হ্যাঁ, আমি কিন্তু ওরকম করিনি, আমি শুধু সবগুলো একটা একসাথেই উল্লেখ করেছি আর কি। তো যাই হোক, রিভোকেবল এলসি, এই এলসি ইস্যু করার পর যে কোনো সময় সংশোধন বা বাতিল করা যায়। রিভোকেবল এলসি মানে আপনি এলসি করে এলসি বাতিল করে দিলেন, তাহলে বেনিফিশিয়ারির অনুমতি ছাড়াই কিন্তু বাতিল করা যায়। তার মানে এটা নিরাপত্তা কম এবং বর্তমানে ব্যবহার হয় না। এই কারণে নিরাপত্তা যেহেতু কম, এটা জনপ্রিয় না, এটা ব্যবহার হয় না বললেই চলে। অনেক দেশে নিষিদ্ধ বা সীমিত। আর ইরিভোকেবল এলসি এটাই ব্যবহৃত হয় একবার ইস্যু করলে ইম্পোর্টার, এক্সপোর্টার এবং ব্যাংকের সম্মতি ছাড়া বাতিল বা পরিবর্তন করা যায় না। বাতিল বা পরিবর্তন করতে হলে একটা বড় প্রক্রিয়া, মানে এই তিনজনের সম্মতি লাগবে। অধিক নিরাপদ এবং অধিক প্রচলিত এলসি। এরপরে হলো এই যে সাইট এলসি। বেনিফিশিয়ারি সঠিক ডকুমেন্ট দিলে সঙ্গে সঙ্গে পেমেন্ট পাওয়া যায়। এটা হলো কি, বেনিফিশিয়ারি সঠিক ডকুমেন্ট দিলে সঙ্গে সঙ্গে পেমেন্ট পাওয়া যায়। পণ্য পাঠানোর পরপরই টাকা পাওয়া যায়। তার মানে সাইট এলসি তে সঙ্গে সঙ্গে পেমেন্ট পাওয়া যায়, এটা আর কি। আর ডিফার্ড এলসি হলো নির্দিষ্ট সময় পরে অর্থ প্রদান করা হয়, যেমন 30 ডেজ, 60 ডেজ বা 90 ডেজ পর। পণ্যের মূল্য পরিশোধে সময় দিতে চাওয়া আমদানিকারকের না ক্ষেত্রে বাসার ব্যবহৃত। যেসব দেখা যাচ্ছে বড় মেশিনারি নিয়ে আসছেন, ওইটা শুনেছিলাম আনার পরে 6 মাস পরে টাকা দিবেন, এইরকম ক্ষেত্রে ডিফার্ড এলসি ব্যবহার করা হয়। সবাই দয়া করে মিউট করে নেন। তারপরে ইউসেন্স ইউসেন্স বা ইউজেন্স এলসি। ইউজেন্স এলসি কি, ডেফার্ড এলসি আরেক নাম, যেখানে নির্দিষ্ট সময় পরে বিল পরিশোধ করা হয়। পেমেন্ট 90 ডেজ আফটার শিপমেন্ট, এরকম একটা যে উল্লেখ টেনশনে থাকে আসো আর কি। পরীক্ষা নিয়ে আনিস ভাই, মঙ্গলবারে আপনি একটু কষ্ট মঙ্গলবারে করে মিউট করে দেন। আচ্ছা। এরপরে হলো ক্যাশ এলসি। সম্পূর্ণ টাকা আগেই ব্যাংকে জমা দিয়ে এলসি ইস্যু করা হয়। সম্পূর্ণ টাকা আগেই ব্যাংকে জমা দিয়ে এলসি ইস্যু করা হয়। আমদানিকারকের পক্ষ থেকে কম ঝুঁকিপূর্ণ, আমদানিকারকের পক্ষ থেকে কম ঝুঁকিপূর্ণ ক্যাশ এলসি। এটা মনে হয় 100% ক্যাশ যেটা এলসি করা হয় ওটাকে বলা হচ্ছে, জি হতে জি পারে। তারপরে ব্যাক টু ব্যাক এলসি, এক্সপোর্ট এলসির ভিত্তিতে ইস্যু করা আমদানি এলসি। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এক্সপোর্ট করছেন তার মানে রপ্তানি করছেন, মানে মাল পাঠাচ্ছেন। তো এখন ওইটার এগেনস্টে আরেকটা এলসি করছেন মালের কাঁচামাল আমদানি করার জন্য। ঠিক আছে, এটা হলো ব্যাক টু ব্যাক এলসি। গার্মেন্টস বা মিডলম্যান ব্যবসায় ব্যাপক ব্যবহৃত হয়। রপ্তানিকারক নিজের সরবরাহকারীকে পণ্য দিতে আমদানি এলসি খোলে। মানে যেটা রপ্তানিকারক কি যেটা সরবরাহ করবে সেটা উৎপাদন করার জন্য কাঁচামাল আবার আমদানি করবে,
সেটার জন্য এই ব্যাক টু ব্যাক এলসি করে আরেকটা এলসি করে থাকে, মানে আমদানি করার জন্য। এরপরে বার্টার এলসি। বার্টার মানে বোঝেন যে হলো পণ্যের মোট বিনিময়ে অন্য পণ্য বিনিময় করা। তো এলসিতেও এরকম হয়ে থাকে, এখানে টাকা বা কারেন্সির বিনিময় হয় না। পণ্যের বিনিময়ের ভিত্তিতে এলসি অর্থ লেনদেন ছাড়াই দেশের মধ্যে বা রাষ্ট্রীয় পর্যায়ে পণ্য বিনিময়ে ব্যবহৃত হয়। ডকুমেন্টারি এলসি। পেমেন্ট করতে হলে নির্ধারিত ডকুমেন্ট জমা দিতে হয়। পেমেন্ট করতে হলে নির্ধারিত ডকুমেন্ট জমা দিতে হয়। বিল অফ লেডিং, ইনভয়েস, প্যাকিং লিস্ট ইত্যাদি মাধ্যমে ডকুমেন্টারি এলসি করা হয়। তারপরে ক্লিন এলসি। কোনো ডকুমেন্ট ছাড়াই কেবল বিলের ভিত্তিতে পেমেন্ট হয়, খুব কম ব্যবহৃত এবং ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ক্লিন এলসি খুব কম ব্যবহৃত এবং ঝুঁকিপূর্ণ। কোনো ডকুমেন্ট ছাড়াই কেবল বিলের ভিত্তিতে পেমেন্ট হয়, শুধু বিলের ভিত্তিতে, বিল পাঠালে পেমেন্ট হয়ে যাবে, খুবই কম ব্যবহৃত এবং ঝুঁকিপূর্ণ। এরপরে কনফার্মড এলসি। ইস্যুইং ব্যাংকের পাশাপাশি আরেকটি ব্যাংক, ওই যে কনফার্মিং ব্যাংক বলা হলো না, কনফার্মিং ব্যাংকের পেমেন্ট গ্যারেন্টি যদি থাকে সেটাকে বলা হয় কনফার্ম গ্যারেন্টি এলসি। মানে যে এলসির সাথে ইস্যুইং ব্যাংকের সাথে আরেকটা কনফার্মিং ব্যাংক এটার সাথে জড়িত থাকে বা কনফার্মেশন দেয়, সেইটাকে বলা হয় কনফার্ম এলসি। ঝুঁকিপূর্ণ দেশে রপ্তানিতে নিরাপত্তা নিশ্চিত করতে কনফার্মিং ব্যাংকের কাছ থেকে কনফার্মেশন নেওয়া হয়, এবং ইস্যুইং ব্যাংক এই যে এলসিটা ইস্যু করে এইটাকে কনফার্ম এলসি বলা হয়। এরপরে হলো রেড ক্লজ এলসি। রেড ক্লজ এলসি হলো বেনিফিশিয়ারি পণ্য পাঠানোর আগেই আংশিক অগ্রিম অর্থ পায়, মানে পাঠানোর আগেই অগ্রিম অর্থ পায়। এলসিতে লাল কালি দিয়ে কিছু শর্ত লেখা থাকে, এজন্য এর নাম হলো রেড ক্লজ এলসি। এরপরে হলো গ্রিন ক্লজ এলসি। রেড ক্লজের মতো, তবে এতে পণ্য গুদামে মজুদ ও ডকুমেন্ট দেখিয়ে অগ্রিম পেমেন্ট পাওয়া যায়। রেড ক্লজের মতোই, তবে এতে গুদামে, এখানে বলছে গুদামে মজুদ বা ডকুমেন্ট দেখিয়ে অগ্রিম পেমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, এই কথাগুলো মানে এই পয়েন্ট গুলো একটু মনে রাখবেন, যেহেতু আমাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, এই বিস্তারিত দিকে আসলে যাওয়াটা মুশকিল। আর আমার জন্য, আমি কিন্তু খুব মানে ডিপ লেভেলের আলোচনা করতে পারবো না। হ্যাঁ, এই জন্য একটু নোট করে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করছি। তারপরে ট্রান্সফারেবল এলসি। বেনিফিশিয়ারি এই এলসি অন্য এক বা একাধিক বেনিফিশিয়ারিতে ট্রান্সফার করতে পারে। মানে এক ট্রান্সফারেবল এলসি মানে এই যে এক বেনিফিশিয়ারি থেকে আরেক বেনিফিশিয়ারির কাছে হস্তান্তর হতে পারে। মিডলম্যান বা ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। তারপরে রেস্ট্রিক্টেড এলসি। কেবল নির্দিষ্ট ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট বা পেমেন্ট পরিচালনা করা যাবে, এরকম শর্ত থাকে। নেগোসিয়েশন রেস্ট্রিক্টেড টু এবিসি ব্যাংক অনলি, এরকম লেখা থাকছে। দেখা যাচ্ছে যে এই নেগোশিয়েটিং ব্যাংক বা মানে চেঞ্জ হবে না। হ্যাঁ, মানে অন্য ব্যাংকের সাথে যাবে না, বা অন্য ব্যাংক ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে না। এই জন্য বলেই দিচ্ছে যে এই ব্যাংকের মাধ্যমে। আপনাদের দেখা যাচ্ছে যে অনেক সময় পরে রেমিটেন্স আসে না, ওখানে কিন্তু অনেক সময় ব্যাংকের নাম উল্লেখ করা থাকে, তো ওই রকম টাইপের হলো রেস্ট্রিক্টেড এলসি, যে ওই ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে হবে। আচ্ছা, এরপরে হলো রিভলভিং এলসি। রিভলভিং এলসিটা কি? একটি নির্দিষ্ট সময় ও পরিমাণ পর্যন্ত পুনরাবৃত্তি ভাবে এলসি ব্যবহারের সুবিধা হয়, নিয়মিতভাবে একই সরবরাহকারীর কাছ থেকে পণ্য কেনার সুবিধাজনক। মনে করেন যে একজন ইম্পোর্টার একজনের কাছ থেকেই বারবার পণ্য কিনছে, তো বারবার এলসি করার কারণে যে খরচটা, সেই খরচটা কমানোর জন্য রিভলভিং এলসি হয় লিমিট, অথবা লিমিট করে দিল, অথবা হলো একটা সময় বেঁধে দিল। এরকম দুই রকম করে এই রিভলভিং এলসিটা করা যায়। সুতরাং বারবার ওই একই জনের কাছে মাল আসার কারণে ওই একই এলসিটা রিভলভিং করে আহ, মানে করা হয় আর কি। এখন সংক্ষেপে দেখেন, একটু মনে রাখার জন্য, ইরিভোকেবল এলসি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সাইট এলসি হলো তাৎক্ষণিক পেমেন্ট। ডেফার্ড এলসি বা ইউজেন্স এলসি সময় নিয়ে পেমেন্ট, মানে একটু দেরিতে পেমেন্ট। ব্যাক টু ব্যাক ও ট্রান্সফারেবল এলসি ট্রেডিং কোম্পানির জন্য উপযোগী। কনফার্ম এলসি হলো নিরাপদ, বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির দেশে রপ্তানিতে। ঠিক আছে, মোটামুটি আলোচনা করলাম, এগুলো একটু আপনারা পড়বেন যখন আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। এখনই দিয়ে দেবো, ক্লাস শেষ করার পরে ইনশাল্লাহ দিয়ে দেবো। আপনারা এটা পড়বেন। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব অবশ্যই, একজন বলেছেন গ্রুপে দিলে ভালো হয়, অবশ্যই আমি গ্রুপে দিয়ে দিব এটা। তো যেহেতু এমসিকিউ পদ্ধতি, আমরা হলো পয়েন্ট গুলোর দিকে আলোচনা করব, মানে আলোচনা বলতে মনে রাখার চেষ্টা করব, যাতে করে ওই প্রশ্নটা আসলে যেভাবে হোক চারটার মধ্যে সঠিক অ্যান্সারটা আমরা বেছে নিতে পারি।
আচ্ছা, এরপরে আরো কয়েকটা পয়েন্ট টার্ম আমরা আলোচনা করব, সেটা হলো সুইফট, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। সুইফট হলো একটি বৈষয়িক মেসেজিং নেটওয়ার্ক যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদে অর্থ লেনদেনের তথ্য আদান প্রদান করে। ব্যাংকগুলো সুইফট কোড ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করে। প্রতিটি ব্যাংকের একটি সুইফট কোড থাকে, যেমন এই যে এটা একটা সুইফট কোড একটি ব্যাংকের। এলসি ইস্যু করা, রেমিটেন্স গ্রহণ ও প্রেরণ, বৈদেশিক লেনদেন নিশ্চিত করতে এই সুইফট ব্যবহার করা হয়। ডাচ বাংলা ব্যাংক থেকে এইচএসবিসি বা ইউকে তে টাকা পাঠাতে সুইফট কোড ব্যবহার করা হয়। এটা একটা উদাহরণ। তাহলে সুইফট একটা কোড, এটা স্যার এখানে একটা কথা বললি স্যার, আমাদের সুইফট কোডটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওইটা মুখস্থ করে নেবেন। জি জি। আপনাদের সুইফট কোড কি? FSIB DDS যে কি FSEBBDDH। জি স্যার। একটু একটু চ্যাট বক্সে লিখে দেন কেউ, সবার মনে থাকবে। আপনার কার্ড আছে না, ভিজিটিং কার্ডে লেখা আছে। আপনার যে ভিজিটিং কার্ড, যে কোনো একজনের ভিজিটিং কার্ড নেন, ওইখানে লেখা আছে। হ্যাঁ, এই যে মনে করেন যে এই যে আমি এখানে লিখে দিই এটা দাস বাংলা আচ্ছা, ব্যাংকের মনে হয় স্যার। স্যার আলোচনার এফ মাধ্যমে এস ই ই ডবল বি DTS ডবল ডি এইচ, ঠিক আছে? জি স্যার। FSEB মানে এখানে একটু পার্থক্য এখানটাতে, FSIB না দিয়ে ইবি, আর হলো BDDH, এটা মনে রাখবেন। FSEB BDDH, এই আর কি, এটা মনে রাখবেন। তাহলে এলসি করা, রেমিটেন্স করা, বৈদেশিক লেনদেন নিশ্চিত করতে এই কোডটা ব্যবহৃত হয়, তাই না? তারপরে এইচএস কোড, হারমোনাইজড সিস্টেম কোড। হারমোনাইজড সিস্টেম কোড, এইচএস কোড হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কোড যা পণ্যের ধরন, প্রকৃতি ও শ্রেণীবিন্যাস চিহ্নিত করতে ব্যবহৃত হয়। সাধারণত 8 বা 10 ডিজিটের কোড হয়। প্রথম 6টি সংখ্যা আন্তর্জাতিক মান অনুযায়ী, পরের সংখ্যা স্থানীয় প্রয়োজনে যোগ হয়। এটা হলো আমদানি ও রপ্তানি পণ্যের শুল্ক নির্ধারণ, এই যে কোন কোডের এগেনস্টে কত শুল্ক, এই ধরনের বিষয়গুলো। তারপরে এই যে বিল অফ লেডিং, ইনভয়েস এলসি তে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওখানে কিন্তু কোড নাম্বার থাকে। হ্যাঁ, কোড নাম্বার থাকে। আর আমদানি নীতিমালার আওতায় নিয়ন্ত্রণযোগ্য পণ্যের শনাক্ত করতে কাজে লাগে। যেমন পাটজাত পণ্যের এইচএস কোড হলো 53101010। এটার দ্বারা বুঝতে হবে পাটজাত পণ্য, এরকম একটা বিষয়টা। এটা ক্লিয়ার হলো? আজকের পরীক্ষার বিষয়গুলো কিন্তু পড়াশোনা করছি। জি জি স্যার। জি। তারপরে রিপেমেন্ট গ্যারেন্টি, পুনঃ পরিশোধ গ্যারেন্টি। রিপেমেন্ট, পুনঃ পরিশোধ, এই গ্যারেন্টি ইস্যুকারক ব্যাংক বা আমদানিকারক ব্যাংক কর্তৃক দেওয়া একটি প্রতিশ্রুতি। ইস্যুকারক ব্যাংক মানে ইস্যুইং ব্যাংক, এবং আমদানিকারক ব্যাংক, আমদানি করছে যে ইম্পোর্টার্স ব্যাংক কর্তৃক দেওয়া একটি প্রতিশ্রুতি, যার মাধ্যমে নিশ্চিত করা হয় যে আমদানিকারক নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ করবে। এটা হলো সব ক্ষেত্রে না, প্রথমে তো লেটার অফ ক্রেডিট দিচ্ছে, যে আমি তোমার টাকা দিব, মাল পাঠাও আমি দিয়ে দিব, সঠিকভাবে মাল পাঠাও, এলসি দিল। কিন্তু যখন ডেফার্ড এলসি হবে বা ইউসেন্স এলসি হবে, তখন আবার একটা রিপেমেন্ট গ্যারেন্টি দিবে। ঠিক আছে? ব্যাংক গ্রাহকের হয়ে এক্সপোর্টার বা এক্সপোর্টারের ব্যাংকে আশ্বস্ত করবে যে আমি 90 দিন পর বা এই নির্দিষ্ট সময় পর টাকাটা তুমি পাবা। একজন আমদানিকারক যদি 90 দিনের ইউজেন্স এলসি করলে, তবে ইস্যুইং ব্যাংক একটি রিপেমেন্ট গ্যারেন্টি দেয় যাতে এক্সপোর্টার নিশ্চিত থাকে। এটা ক্লিয়ার হলো? রিপেমেন্ট জি স্যার। গ্যারেন্টি। জি স্যার, জি। তারপরে ক্লিন রিপোর্ট অফ ফাইন্ডিংস, CRF, ক্লিন রিপোর্ট অফ ফাইন্ডিংস। এটা কি? CRF একটি আন্তর্জাতিক প্রামাণ্য নথি যা কোনো পণ্য আমদানি করার আগে প্রাক বিষয় ভিত্তিক পরিদর্শন মানে প্রি শিপমেন্ট ইন্সপেকশন এর মাধ্যমে প্রমাণ করে যে পণ্যটি সঠিক মানসম্পন্ন এবং চুক্তির শর্ত অনুযায়ী রয়েছে আর কি। মানে ওই মালগুলো ইন্সপেকশন করবে। এটা কে ইস্যু করে? ইন্টারন্যাশনাল ইন্সপেকশন, বিভিন্ন কোম্পানি আছে,
তারা, যেমন এই যে সিজিএস, ইন্টারটেক ইত্যাদি, এরা কি করে, কখন প্রয়োজন হয়, এফওবি বা সিআরএফ শর্তে আমদানি করলে কিছু নির্ধারিত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও আমদানি নীতিমালায় বাধ্যতামূলক করা হয়েছে একটি মানে আমদানিকৃত যন্ত্রাংশের স্যার ইন্টারটেক এসজিএস কর্তৃক ইস্যুকৃত সিআরএফ দরকার হতে পারে। হ্যাঁ বলেন ম্যাডাম। স্যার এসজিএস এর পুরো এব্রিভিয়েশনটা একটু বলেন না। কোনটা? এটা আমি কালকে পাইছি স্যার, এসজিএস স্যার, যেটা ইন্সপেকশন করে যে কোম্পানিটা স্যার। ও, এটা তো আমি জানি না। আচ্ছা দেখি। আহ, আচ্ছা এত খুঁটিনাটি বিষয় তো অনেক কষ্টে এতটুকু নোট করেছি। আমি তো ভালো টিচার না এখনো, আস্তে আস্তে পড়াতে পড়াতে ভালো টিচার হবো আর কি ইনশাআল্লাহ। স্যার, মাশাআল্লাহ ভালোই পড়াচ্ছেন স্যার, সমস্যা আচ্ছা আচ্ছা, এই যে পেলাম হলো কি, সোসাইটি জেনারেল, এই ভাষা আসলো কেন? স্যার। জেনারেল, আচ্ছা এটা হয়তো অন্য কোনো মানে হয়তো স্পেন এই ধরনের বা ফ্রান্সের হতে পারে। এই যে জেনারেল সোসাইটি অফ সার্ভেলেন্স, মানে ইংলিশে হলো জেনারেল সোসাইটি অফ সার্ভেলেন্স, জেনারেল তাহলে উল্টো, মানে সোসাইটি জেনারেলে স্যার দে সার্ভেলেন্স, ঠিক আছে, এরকম। জি স্যার। এটা অন্য ভাষায়, হ্যাঁ? জার্মান অথবা স্পেন এরকম হবে, অথবা ফ্রান্স, স্প্যানিশ। স্প্যানিশ হতে পারে, স্প্যানিশ অথবা ফ্রেঞ্চ হতে পারে। আচ্ছা, এই আর কি। তারপরে ইম্পোর্ট পলিসি অর্ডার। ইম্পোর্ট পলিসি অর্ডার হলো আমদানি নীতিমালা, এটা বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে। এটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি অফিসিয়াল নথি, যা দেশের আমদানি প্রক্রিয়া, শর্তাবলী, নিষিদ্ধ ও সীমিত পণ্যের তালিকা ও লাইসেন্সিং নির্দেশিকা নির্ধারণ করে। ইম্পোর্ট পলিসি অর্ডার সাধারণত 5 বছরের জন্য জারি করা হয়, যেমন ইম্পোর্ট পলিসি অর্ডার 2021 to 2024, এরকম আর কি। হ্যাঁ, মূল উদ্দেশ্য দেশীয় শিল্প রক্ষা, বৈদেশিক মুদ্রার সঠিক ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ। উল্লেখযোগ্য বিষয় হলো নিষিদ্ধ পণ্যের তালিকা, যেমন অস্ত্র, পর্নোগ্রাফিক সামগ্রী, শর্ত সাপেক্ষ আমদানিযোগ্য পণ্য, বিডা বা অন্য কর্তৃপক্ষের অনুমোদন লাগবে কিনা। এটা বিডা মানে কি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নাকি, যাই হোক এরকম কোন অথরিটি কর্তৃপক্ষ, স্যার। অথরিটি, আচ্ছা হ্যাঁ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ইয়েস। আচ্ছা, এগুলো এই যে টার্ম গুলো আর একটু সংক্ষেপে আবার একটু আলোচনা করি। সুইফট, নিরাপদ লেনদেনের বার্তা, কারা জড়িত, ব্যাংক, কি হয়, এলসি এবং রেমিটেন্স। এইচএস কোড হলো পণ্যের কোড, কাস্টমস আমদানিকারক এটা ব্যবহার করে, কি কাজে ব্যবহার হয়, শুল্ক এবং এলসির জন্য। তারপরে রিপেমেন্ট গ্যারেন্টি, পরিশোধের নিশ্চয়তা, কে দেয়, ব্যাংক এবং ব্যাংক মানে কে কে জড়িত আর কি, ব্যাংক আমদানিকারক। ঠিক। তারপরে ডিফার্ড এলসির সাথে কাজ করে আর কি, ডিফার্ড এলসি। সিআরএফ মান যাচাই করে আমদানিকারক, থার্ড পার্টি এটা করে দেয়, প্রি শিপমেন্ট ইন্সপেকশন। তারপরে ইম্পোর্ট পলিসি অর্ডার, সরকারি নীতিমালা, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি অনুমতি। এই হলো ঘটনা। স্যার, আচ্ছা, হ্যাঁ, এই যে পাটজাত দ্রব্যের যেটা এসএস কোড বললেন স্যার আপনি, জি। বিশ্বে তো স্যার হাজার হাজার পণ্য আছে যেগুলো এসএস কোড দেওয়া আছে। এখন যদি আমাদের প্রশ্নে দু চারটা যদি এরকম কার এসএস কোড কত যদি জিজ্ঞেস করে বা দেয়, তাহলে আমরা কি করবো স্যার? না, ও এটা 10-20 দেওয়ার কথা না, কপালে। না না, এটা ওরকম দেওয়ার কথা না, ওরকম কোশ্চেন আশা করা যায় হবে না, অত টেনশন ইনশাল্লাহ করেন না, ওরকম হবে না, ইনশাল্লাহ। এটা তো ভাই আমাদের হতেই পারে মক না। টেস্ট যেটা নিছে এটা তো মনে করেন ইন্টারন্যাশনাল ট্রেডার ফরেন ট্রেডার উপর নিছে, আমরা তো হাতে দিতে পারি না। তো যদি আচ্ছা, ঠিক এরকম আছে। করে আজকে তো ওই টাইপেরই প্রশ্ন করার চেষ্টা করেছি দেখেন। হ্যাঁ, স্যার তো এই যে স্যার আমরা এই দুই স্যার এরকম কোয়েশ্চেন করলে এটা তো স্যার গাম্বলিং কোয়েশ্চেন হয়ে যাবে স্যার। হুম, এটা তো স্যার, কেউ আপনি মুখস্থ। কোয়েশ্চেন এর আগে স্যার আমরা 2-1 দিন ধরে একটু আলোচনা করছি স্যার, জেনারেল জিনিসগুলো, এগুলো কিন্তু কঠিন কোনো জিনিসটা, শুধু বোঝার ব্যাপার, আমরা হুম, বুঝতে পেরেছি স্যার। কিন্তু ওই দিন পরীক্ষায় তো স্যার আমরা জানতামই না যে স্যার আমাদের আরেকটা সাবজেক্ট আছে স্যার, এ তো মানে এত কড়া ভাবে আছে স্যার। কোনটা কোনটা আরেকটা সাবজেক্ট কোনটা? ফরেন এক্সচেঞ্জের কথা বলতেছি স্যার, ইন্টারন্যাশনাল ট্রেড। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ওই ট্রেড, আচ্ছা। যে মক টেস্টটা হলো স্যার অনেক কঠিন ভাবে, আমরা এইভাবে প্রিপেয়ার ছিলাম না এটার জন্য।
স্যার আমরা সরিয়ে নিয়ে স্যার অনেক দূর, প্রায় 70% আল্লাহর রহমতে মানে কাভার করতে পারছি, সবাই কম বেশি দেখতেছি না স্যার ব্রাঞ্চে। কিন্তু হুম। স্যার এই ইন্টারন্যাশনাল ট্রেডকে স্যার আমরা আসলে ওরকম গুরুত্বই দিই নেই স্যার। হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাকাউন্টিং তো আসলে কেউই মানে অতটা জানে না। হ্যাঁ, কয়জন ব্যাংকার জানে বলেন? তো এটা একটু কঠিন হবে আর কি, বিষয়টাও একটু কঠিন। হ্যাঁ, কারণ হলো যে এই যে আজকে যে ক্লাসটা সেটাও তো ইন্টারন্যাশনাল ট্রেডের উপরই তো আমরা নিচ্ছি, তাই না? এবং এইখানে হ্যাঁ এই যে এখানে আপনাদের যে নোটটা দিব সেটা মোটামুটি 33 পেজ, যদিও 33 পেজ বলা হচ্ছে কিন্তু আসলে ফাঁকা ফাঁকা করে লেখা, এই কারণে 33 পেজ। হুম। তো কিন্তু পয়েন্ট আকারে লেখা তো আপনার বেশি সময় লাগবে না পড়তে। হ্যাঁ, আর আর স্যার বেশিরভাগ তো স্যার পড়িয়ে দিচ্ছি। ইন্টারন্যাশনাল ট্রেড তো আমরা ফিজিক্যালি ব্রাঞ্চে তো কাজ করি না, আমরা তো স্যার এই বিষয়ে তো ধারণা হ্যাঁ, খুবই ওইটাই, কম। ওই জন্যই মনে রাখা একটু কঠিন, কিন্তু আমি জি এখানে স্যার, যে নোটটা দিয়েছি এটা আপনার একদম পয়েন্ট আকারে। হ্যাঁ, যার ফিজিক্যালি কারণে যদি কাজ আপনার করতাম তাহলে স্যার একটু ভালো হতো, মানে তো সহজে তখন ইয়ে করতে সেই পারতাম, কভার সুযোগটা করতে আপনি পারতাম। পাবেন না, কিন্তু জি আপনার স্যার। জানা থাকতে হবে, এই জন্য পয়েন্ট জি পয়েন্ট স্যার। আউট করে রাখছি। এখান থেকে আপনার এমসিকিউ উত্তর দিতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ ওটাই স্যার, ওটাই আর কি। এখন দেখেন যে আমদানি কৃত পণ্যের ধরন কয় ধরনের হয় আর কি। বাংলাদেশে বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত: রেগুলার আইটেমস, রেস্ট্রিক্টেড আইটেমস, আর ব্যান্ড অর প্রহিবিটেড আইটেমস। রেগুলার আইটেম কোনগুলো? নিয়মিত বা সাধারণ আমদানিযোগ্য পণ্য। যেসব পণ্য আমদানির জন্য সরকারের পক্ষ থেকে আলাদা অনুমোদন বা লাইসেন্সের প্রয়োজন হয় না, সেগুলো এবং সহজেই এলসি খুলে আমদানি করা যায়, সেগুলোকে রেগুলার আইটেমস বলে। কোনো পূর্বানুমতি বা বিশেষ শর্ত ছাড়া আমদানি করা যায়। ইম্পোর্ট পলিসিতে আলাদাভাবে উল্লেখ নাই, শুধু এলসি বা প্রয়োজনীয় কাস্টমস ডকুমেন্ট থাকলেই যথেষ্ট। কাঁচামাল, খাদ্যদ্রব্য, রাইস, সুগার, হুইট, কেমিক্যাল যা নিষিদ্ধ নয়, যন্ত্রাংশ, প্যাকেজিং ম্যাটেরিয়াল ইত্যাদি। রেস্ট্রিক্টেড, সীমিত বা শর্ত সাপেক্ষ আমদানির যোগ্য পণ্য। যেসব পণ্য আমদানি করতে হলে সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, শর্ত পূরণ বা বিশেষ লাইসেন্স প্রয়োজন হয়, সেগুলো রেস্ট্রিক্টেড আইটেমস। আমদানির জন্য যেমন বিএসটিআই, ডিওই, এমওআই বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে পূর্ব শর্ত বা মান নিয়ন্ত্রণ সনদ লাইক সিআরএফ, পিএসআই লাগে। হুম। তারপরে ইম্পোর্ট পলিসি অর্ডারে এদের তালিকা ও শর্ত উল্লেখ থাকবে। ব্যবহৃত গাড়ি, ইউজড ভেহিকলস, তারপরে মোবাইল টাওয়ার, টেলিকম যন্ত্রপাতি, সার, কীটনাশক, মেডিকেল যন্ত্রপাতি, রঙিন ছাপানো ব্যালট পেপার বা নিরাপত্তা সংক্রান্ত পণ্য। এগুলো হলো কিছু পণ্য আছে যেগুলো রেস্ট্রিক্টেড। কতটুকু আনা যাবে, তারপরে কিভাবে আনতে হবে, হ্যাঁ, আনা যাবে কিনা, সেটার মান কেমন, সেই সমস্ত অনেক, এবং সেটার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগে। আর হলো কিছু আছে ব্যান্ড আইটেমস, নিষিদ্ধ বা প্রহিবিটেড পণ্য। যেসব পণ্য বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে সেগুলোকে ব্যান্ড আইটেমস বলে। কোনোভাবেই আমদানি করা যাবে না, আইনত দণ্ডনীয় অপরাধ, জাতীয় নিরাপত্তা, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও পরিবেশ রক্ষার স্বার্থে নিষিদ্ধ করা হয়। মাদকদ্রব্য, ড্রাগস, নারকোটিক্স, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক যদি লাইসেন্স না থাকে। পর্নোগ্রাফিক বা অশ্লীল সামগ্রী, ক্ষতিকর কেমিক্যাল বা বর্জ্য, এবং মনে করেন যে কোনো একটা এমন একটা কেমিক্যাল যেটা হলো আউটপুট হয়েছে, হ্যাঁ, সেটা আপনি কোনো কারণে নিয়ে চলে আসলেন, হ্যাঁ, কম দামের কারণে, কিন্তু সেটা হলো আসলে বাংলাদেশের মাটির জন্য বা কোনো কিছুর জন্য ক্ষতিকর। দেখা যাচ্ছে অনেক সময় বর্জ্য মানে উচ্চারণই করতে পারছি না, বর্জ্য, বর্জ্য, তাই না? বর্জ্য, বর্জ্যটা টাকা দিয়ে, উল্টো আপনাকে টাকা দিবে, যেটা নিয়ে যাও, তোমাকে আমি এত টাকা দেবো। এটাও কিন্তু সমস্যা। হ্যাঁ, তো বাংলাদেশে আনার সাথে সাথে বাংলাদেশের পরিবেশে ক্ষতি হবে। আচ্ছা, ইসলাম বিরোধী বই বা ছবি। তো এগুলো হলো তিন ধরনের জিনিস আমরা দেখলাম, তাই না? এই যে রেগুলার, রেস্ট্রিক্টেড, ব্যান, এই আর কি। এ পর্যন্ত এরপরে যেটা আছে সেটা অলরেডি আপনাদের সাথে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি এবং ক্লাসও করে ফেলেছি, সেটা রেকর্ডও আছে। হ্যাঁ, যার কারণে আমরা ডিসকাশনটা এখানে শেষ করছি। আমরা আমাদের ক্লাস ফর্মালি এখানে শেষ করি। হ্যাঁ।